বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কিছু মজার গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। ঝরা পাতার মতো বইয়ের পাতা থেকে বেছে নেওয়া বেশ কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে হাজির হয় ঝরা পাতা ইউটিউব চ্যানেল। আজকের পর্বে শুনুন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচনা তারানাথ তান্ত্রিকের গল্প শ্বেতবগলা। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1947 সালের 15ই অক্টোবর ব্যারাকপুরে। তিনি রহরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল থেকে পড়াশুনো শেষ করে মৌলানা আজাদ কলেজ থেকে ইংরেজিতে বিএ অনার্স পাশ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। এরপর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করেন এবং তথ্য সাংস্কৃতিক বিষয় বিভাগে পরিচালকও হন। তারাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। তিনি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র ছিলেন। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প এবং উপন্যাসের মধ্যে কাল নিরবধি, সপ্তর্ষির আলো, কক্ষপথ এবং কাজল অত্যন্ত জনপ্রিয়। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান ঘটে 2010 সালের 18ই জুলাই। শুনুন আজকের পর্ব তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচনা তারানাথ তান্ত্রিকের গল্প শ্বেতবগলা। তারানাথ বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই। শুধু তন্ত্রমন্ত্রের মাধ্যমে পাওয়া ক্ষমতার কথা বলছি না। জীবনের সমস্ত ক্ষেত্রেই সংযমের খুব প্রয়োজন, নইলে বিপদ ঘনিয়ে আসে। আরে বড় বড় রাজা রাজরাদেরও কি অবস্থা হয়েছে। তারানাথের চাইতে বয়সে অনেক ছোট হলেও আমি বা কিশোরী আর ঠিক যাকে ছোকরা বলে সে দলে পড়ি না। তবু তারানাথ আমাদের মাঝে মধ্যেই ছোকরা বলে সম্বোধন করে এবং আমরা মেনে নিয়ে থাকি। কিশোরী বলল, তত্ত্ব কথা শুনতে ইচ্ছে করছে না, বরং ক্ষমতার অপব্যবহার বিষয়ক কোনো জমাটি গল্প বলেন তো শুনি। তারানাথ হেসে বলল, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস হয়, এই কথাটা একেবারে মিথ্যে নয়। একটা জমাটি গল্প মানে কোনো একজনের ভয়ানক বিপদের গল্প তো। আরে তোমাদের গল্পের যোগান দিতে হলে দেশে হাহাকার পড়ে যাবে। বললাম, অনেক দিন ভালো গল্প হয়নি, আজ কোনো ফাঁকি চলবে না, আজ গল্প বলতেই হবে আপনাকে। তারানাথ বলল, একটা ঘটনার কথা মনে পড়ছে বুঝলে, কিন্তু কারো কষ্ট নিয়ে বা দুঃখের ইতিহাস নিয়ে গল্প ফেলে বসতে আমার সংকোচ হয়। তবু বলছি এই কারণে যে এর ভেতর দিয়ে একটা জনশিক্ষার কাজও হয়ে যাবে। কিশোরী বলল, জনশিক্ষার ব্যাপারটা গল্পের শেষে আপনি আপনার মতো জুড়ে দেবেন, এখন আপাতত গল্পে আসুন। তারানাথ আমাদের দিকে ইঙ্গিতবহ উৎসুক দৃষ্টিতে তাকাতেই কিশোরী তার পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেট বের করে সামনে রাখল। মৌজ করে কয়েকটা টান দিয়ে বলতে শুরু করলো, দেখো, আমি একজন সাধারণ মানুষ, যাকে সাধক বলে আমি তা নই, কারণ সত্যিকারের সাধনা করবার সুযোগও আমি কোনোদিন পাইনি, পেলেও করতাম কিনা সন্দেহ। আসল ব্যাপারের চেয়ে এই পথে পথে বেরিয়ে বেড়ানো, নানা বিচিত্র চরিত্রের মানুষের সঙ্গে আলাপ হওয়া, জীবনের এই দিকটাই আমাকে বেশি মুগ্ধ করত। নইলে সত্যিকারের সাধনা করলে আমি অনেক দূর উঠতে পারতাম। তোমাদের এতদিন বলিনি আমার একবার প্রকৃত তান্ত্রিক দীক্ষাও হয়েছিল। না, গুরুর নাম বলবো না, তার বারণ আছে। এবং আমার দীক্ষাও হয়েছিল শুভ লগ্নে। তান্ত্রিক দীক্ষা অনেক বিচার করে লগ্ন দেখে নিতে হয়। শুক্লপক্ষে দীক্ষা হয় না, কৃষ্ণপক্ষের পঞ্চমী সপ্তমী এসব তিথি খুব ভালো। অক্ষয় তৃতীয়া বা দশহরার দিন হতে পারে, কিন্তু তন্ত্রমতে এসবের চেয়েও প্রশস্ত দিন আমার দীক্ষা হয়। কিশোরী বলল, যেমন? আমার দীক্ষা হয়েছিল সূর্যগ্রহণের সময়।
গুরু যজ্ঞ শেষ করে আমার কপালে তিলক এঁকে যখন গলায় পদ্মবীজের মালা পরিয়ে দিলেন, তখন মাথার ঠিক ওপরে সূর্যগ্রহণ লেগে রয়েছে। গুরু আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর উন্নতি হবে। এমন লগ্ন সবাই পায় না। উন্নতি অবশ্য কিছু হয়নি, তবে কয়েকটা ক্ষমতা পেয়েছিলাম। সে তো তোমরা জানোই। গুরু এও বলে দিয়েছিলেন, বেটা, সাধনা করলে অসীম শক্তি পাবি, কিন্তু সেই শক্তি নিজের স্বার্থে অপরের ক্ষতি করবার জন্য কাজে লাগালে সর্বনাশ হবে। তন্ত্রের এই নিয়ম। সাবধানে থাকিস, পা যেন না ফসকায়। না, গুরুর কথা মতো আমি চলতে পারিনি। অপরের ক্ষতি করিনি বটে, কিন্তু লোভে পড়ে আধ্যাত্মিক উন্নতির বদলে বৈষয়িক উন্নতি চেয়েছিলাম। ফলে শক্তি কমে গিয়েছে। নেহাত মধুসুন্দরী দেবী বলেছিলেন, কোনোদিন ভাত কাপড়ের জন্য ভাবতে হবে না। তাই চলে যায় একরকম করে। যাক, এসব কথা। একদিন বসে আছি এই বৈঠকখানার ঘরেই। সময়টা সকাল। আগের দিন এক বেটা মারোয়ারিকে কোন শেয়ার ধরে রাখলে লাভ হবে বলে দিয়ে বেশ কিছু নগদ লাভ করেছিলাম। পর্তির মুখেও আমার কথায় ভরসা করে সে শেয়ার ধরে রেখে দেয়। পরের দিন মাঝরাতে বোম্বে থেকে ট্রাঙ্ক কল পায়। ওই শেয়ারের দর হঠাৎ বাড়তির দিকে। 7 দিনে কয়েক লাখ টাকা মুনাফা করে গতদিন সে এসে বেশ মোটা প্রণামী দিয়ে গিয়েছে। মনটা বেশ ফুর্তি ফুর্তি লাগছে। এমন সময় দরজার কাছে একজন লোক এসে দাঁড়ালো। পরনে ধুতি আর টুইলের শার্ট, পায়ে পাম শু। বয়স আমারই মতো হবে। আমাকে দেখে লোকটা বলল, আচ্ছা, এটা কি? বললাম, আজ হাত দেখা হবে না। তারানাথ কার নাম? লোকটা তারানাথ বাবু বা ঠাকুর মশাই বলল না দেখে তার অভদ্রতায় নিতান্ত চটে গিয়ে বললাম, আমারই নাম। কেন, কি চাই? লোকটা কাছে এসে একটু সামনে ঝুঁকে ভালো করে আমাকে দেখে বলল, হ্যাঁ, তাই বটে। তুই তো তারানাথ। আমাকে চিনতে পারছিস না? আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে সে বলল, অবশ্য তোর বা দোষ কি? সে কি আজকের কথা? চিনতে পারলি না? আমি বীরজাভূষণ তালুকদার। আরো কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকবার পর আমার মনে পড়ে গেল আমাদের স্কুল জীবনের সেই ভূষণ। পেছনের বেঞ্চিতে বসতো আর অনর্গল পকেট থেকে ডাঁশা পেয়ারা বের করে চিবোতো। তার পুরো নাম বীরজাভূষণই বটে। হ্যাঁ, তাই তো ছিল। আমি তক্তপোষ থেকে উঠে তার হাত ধরে বললাম, মাফ কর ভাই, সত্যি প্রথমটা চিনতে পারিনি। কবেকার কথা সব, চেহারাও একেবারে বদলে গিয়েছে। তারপর কি খবর বল? বস বস। বিরজা চৌকিতে বসে বলল, খবর ভালোই। রাজা গজা কিছু হয়নি, কিন্তু বেশ কেটে যাচ্ছে, বুঝলি। তুই কেমন আছিস বল? সংক্ষেপে বললাম, ভালোই, আমারও কেটে যাচ্ছে। শুনলাম তুই নাকি নাম করা জ্যোতিষী হয়েছিস। লোকের মুখ দেখে নাকি তার দিকে তাকিয়ে কি করে ভাগ্য বলে দিস। কলকাতা এসে ভাবলাম তোর সঙ্গে দেখা না করে যাব না। বেশ করেছিস, থাক না আমার কাছে কদিন। বিরজা মাথা নেড়ে বলল, না রে, থাকা হবে না। আজকের রাতটা হয়তো থাকবো, কিন্তু কাল সকালেই রওনা দিতে হবে। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে দুই বন্ধু বাইরের ঘরের চৌকিতে এসে বসলাম। ঘুম আর হলো না। গল্প করতেই রাত ফুরিয়ে গেল। বীরজাভূষণ কলকাতায় এসেছিল একটা মামলার তদারক করতে। ওদের সম্পত্তি বাবা মা মারা যাবার পর 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক ভাগ পেয়েছে বিরজা, অন্য ভাগ পেয়েছে তার আপন দাদা অম্বিকাভূষণ। দাদাকে পৈতৃক বাড়ি ছেড়ে দিয়ে নিজে একটু দূরে আলাদা বাড়ি তৈরি করে নিয়েছে। কিন্তু সম্প্রতি ভাগাভাগির ব্যাপারে কি একটা ত্রুটি বের করে অম্বিকাভূষণ ভাইয়ের বিরুদ্ধে মামলা শুরু করেছেন।
যে সম্পত্তি নিয়ে মামলা তার মূল্য 20,000 টাকার চেয়েও বেশি। কাজেই মামলা এসেছে হাইকোর্টে। এই নিয়ে অনেক দুঃখ করলো বিরজা। দেখলাম ওর সেই পুরনো দিনের ভালো মানুষই এখনো যায়নি। যে দাদা তার বিরুদ্ধে মামলা করেছে তার জন্যই সে দুঃখ করছে। পরের দিন চলে যাওয়ার সময় বিরজা বলল, একবার আমাদের গায়ে চল না, বেরিয়ে আসতে পারবি। দেশের দিকেও যা শোনা অনেক দিন, যাবি? কথাটা কিন্তু ঠিক। গ্রামে আমাদের বাড়িও প্রায় ধূলিসাৎ হয়ে পড়েছে। থাকার বা দেখাশোনা করবার কেউই নেই। কাজেই কিসের টানে আর সেখানে যাব। অবশ্য বিরজার বাড়ি আমাদের গ্রামে নয়, মধ্যে আরেকটা গ্রাম পেরিয়ে প্রায় মাইল 3 দূরের চড়ুইটিপ নামের এক গ্রাম থেকে সে পড়তে আসতো। স্কুলে পড়ার সময় মাত্র একবারই তার গ্রামে গিয়েছিলাম। এখন আর সে কথা ভালো মনে পড়ে না। বললাম, আচ্ছা যাব এখন, দেখি একটু সময় করে উঠতে পারলেই। বিরজা বলল, দেখ, ওসব ছেদো কথায় আমাকে ভোলাতে পারবি না। সময় করে উঠতে পারলে মানে কি? তুই কি কারো চাকরি করিস? ওসব বললে চলবে না। সামনের মাসে প্রথম দিকে আমায় আবার কলকাতায় আসতে হবে। মামলার তারিখ পড়েছে, সেদিন তোর এখানে এসে উঠব। তুই আগের থেকে জিনিসপত্র গুছিয়ে রাখিস, ফেরবার সময় তোকে সঙ্গে করে নিয়ে যাব। বললাম, বেশ, তাই হবে। পরের মাসে বিরজার সঙ্গে আমাদের গ্রামের স্টেশনে গিয়ে নামলাম কত বছর পরে। সেই হারানো শৈশবের সোনালি দিনগুলো স্বপ্নের মতো মনে আসে। হায়, যা যায় তা একেবারেই যায়। স্টেশন থেকে আমাদের গ্রাম 7 মাইল, আর বিরজার গ্রাম মাইল 10। স্টেশনে নেমে দেখি আমাদের জন্য গরুর গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। বিরজা ব্যবস্থা করে রেখেছিল আগে থেকেই। গরুর গাড়ি চেপে অনেক বছর পরে আবার কাঁচা রাস্তা দিয়ে দুলতে দুলতে যাওয়া এত ভালো লাগছিল যে বিচার করে দেখে বুঝতে পারলাম শহরে বাস করলেও শহরকে আমি আদৌ ভালোবাসি না। গ্রাম আমার রক্তে মিশে রয়েছে। চড়ুইটিপ গ্রামটা দেখতে ভালো। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী। নদীর ধারে ঝোপঝাড়। সমস্ত গ্রামে কোথাও খুব ঘন জঙ্গল না থাকলেও ছাড়া ছাড়া গাছপালা প্রচুর। 3-4টে পাকা বাড়ি চোখে পড়ল। এছাড়া সবই আছে প্রায় চালা ঘর, নয়তো করগেট টিনের ছাদওয়ালা বাড়ি। বিরজা আর তার দাদার বাড়ি পাশাপাশি, মধ্যে এক টুকরো জমি। পাশাপাশি কিন্তু মুখ দেখা দেখি নেই। যে বাড়িতে বিরজা আমাকে এনে তুলল সে বাড়ি সে নতুন করেছে। ছোটবেলায় আমি এসেছিলাম পাশের ওই পুরনো বাড়িতে, যেখানে এখন অম্বিকাভূষণ থাকেন। শৈশবের স্মৃতিমণ্ডিত কোনো জায়গায় অনেক দিন পরে গেলে যে আনন্দ অনুভব করা উচিত সেরকম খুব একটা হলো না। কারণ গ্রামে ঢুকতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। তোমরা তো জানো দেবী আমাকে কিছু অতিমানবিক দক্ষতা বা ক্ষমতা দান করেছিলেন। গ্রামে ঢুকেই আমার মনে হলো এখানে একটা অমঙ্গলজনক কিছু ঘটছে। সেটা কি তা তখনই বুঝতে পারলাম না বটে, কিন্তু মনের ভেতর কেমন অস্বস্তি পাক খেতে লাগলো। বিরজা জিজ্ঞেস করলো, কি হয়েছে? অমন মুখ করে রইলি কেন? বললাম, কিছু না, এমনি। বিরজার বউটা ভারী ভালো, বেশ মিষ্টভাষী মেয়ে। আমাকে আগে কখনো দেখেনি বটে, কিন্তু হাবভাব দেখে বুঝতে পারলো আমি তার স্বামীর খুব বড় বন্ধু। চড়ুইটিপ গায়ে এখনো শহরের চালচলনের ঢেউয়ের এসে দোলা লাগেনি। সেকালের মতো একটা জল ভর্তি গড়ের ওপরে পাট করা গামছা এনে রেখে গেল বিরজার বউ। হাত মুখ ধুয়ে দুই বন্ধু বাইরের ঘরে তক্তাপোষের ওপরে বসে গল্প করতে লাগলাম। সবই আমাদের সেই রঙিন হারিয়ে যাওয়া ছোটবেলার গল্প। গল্প করছি, কিন্তু পোকায় খাওয়া দাঁতের ব্যথা যেমন সর্বদা সব কাজের মধ্যে জানান দেয়, তেমনি মনের ভেতরকার অস্বস্তিটাকে কিছুতেই মুছে ফেলতে পারলাম না।
বহুদিনের অভিজ্ঞতা থেকে জানি আমার এই অনুভূতি সচরাচর ভিত্তিহীন হয় না। এই গ্রামে কোথাও একটা খারাপ কিছু ঘটছে, কিন্তু কি সেটা? আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি দেখে বিরজা ভাবলো আমি বোধহয় ক্লান্ত। সে গল্পে ক্ষান্ত দিয়ে উঠে খাবার কতদূর দেখতে গেল। পরের দিন খুব ভোরে উঠে আমি আর বিরজা নদীর ধারে বেড়াতে গেলাম। ছোট গ্রাম্য নদী, কিন্তু কচুরিপানায় তার স্রোত বন্ধ হয়নি। বেশ কাকচক্ষু জল ধীর গতিতে বয়ে চলেছে। সকালের স্নিগ্ধ হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। একটু পরিষ্কার জায়গা দেখে দুজনে বসলাম। আমার বাঁ পাশে একটা বড় বাবলা গাছ, তার ডালপালা অনেকখানি জলের দিকে ঝুঁকে পড়েছে। গুড়ি থেকে কিছু ওপরে এক জায়গায় তিনটে মোটা ডাল তিন দিকে বেরিয়েছে। সেখানে একটা কাকের বাসা। কাকের বাচ্চা হয়েছে বোধহয়। মা কাক বসে বাচ্চা পাহারা দিচ্ছে, আর বাবা কাক একটু বাদে বাদেই কি মুখে করে এনে বাচ্চাদের খাইয়ে দিচ্ছে। ওপারে চাষিরা জমিতে লাঙল দেবার উদ্যোগ করছে। গ্রামে এত সকালেই দিন শুরু হয়ে যায়। শহরে অর্ধেক লোক বোধহয় এখনো বিছানা ছেড়ে ওঠেনি। খোলা জায়গা, বেলা বেশি না হলেও রোদ্দুর ওঠার পর আর বসা গেল না। বিরজা বলল, চল উঠি, মমতা আবার খাবার করে বসে আছে এতক্ষণ। ফেরবার সময় আগে পরে অম্বিকাভূষণের বাড়ি। দেখলাম একজন প্রৌঢ় মানুষ, পরনে খাটো ধুতি, বেশ হৃষ্টপুষ্ট চেহারা, গলায় একছড়া মোটা রুদ্রাক্ষের মালা, বসে বসে তামাক খাচ্ছেন। সেদিকে না তাকিয়ে বিরজা চুপি বলল, ও আমার দাদা। অম্বিকাভূষণ আমাদের দিকে তাকিয়েও দেখলেন না। আমরা বাড়ির সামনে দিয়ে পার হয়ে যাওয়ার আগেই ভেতর বাড়ি থেকে একজন লাল কাপড় পরা সন্ন্যাসী গোছের চেহারার লোক বেরিয়ে এসে অম্বিকাভূষণের পাশে বসে একবার আমাদের দিকে তাকালো। বিশ্রী দৃষ্টি লোকটার, মাথায় সামান্য জটাও আছে। নিম্ন শ্রেণীর তন্ত্র সাধকের মতো চেহারা। জায়গাটা পার হয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ওই লোকটা কে রে? বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। তোর দাদার গুরু নাকি? পেছন ফিরে একবার দেখে বিরজা বলল, না না, দাদা মন্ত্র নেয়নি, তবে সাধু সন্ন্যাসী করার খুব ঝোঁক বুঝলি। মাঝে মাঝেই এমন দু চারটেকে এনে পুষে। এই বেটাকে দেখছি আজ কয়েকদিন যাবৎ, কিছুদিন শুষে চলে যাবে আর কি। দুপুরে দুজনে বৈঠকখানায় বসে কথাবার্তা বলছিলাম। বহুদিন পরে শহর থেকে বাইরে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। কোলাহল নেই, লোকজনের ঝামেলা নেই। রোজ সকালে বাজার থেকে শুটকো তরকারি আর আধ পচা মাছ কিনে আনবার তাড়াও নেই। এখানে সকাল বিকেল শুধু খাচ্ছি আর বৈঠকখানায় বসে তামাক খেয়ে আড্ডা দিচ্ছি। পরিবেশও বেশ শান্ত। বেড়াতে বেরুলে মেঠো পথ আর বাঁশঝাড়ে নুয়ে পড়া ডগার ওপরে বসে পাখির গান। মনে হয় এইসব ছেড়ে এতদিন ছিলাম কি করে। কথায় কথায় হঠাৎ বিরজা বলল, তারানাথ, তুই তো আজকাল শহরে থাকিস, আমার জন্য কিছু একটা ব্যবস্থা করা যায় না? বুঝতে না পেরে বললাম, কিসের ব্যবস্থা? ওসব দিকে আমার একটা চাকরি হয় না? হেসে বললাম, তুই চাকরি করবি কি রে? তোর বংশে কেউ কোনোদিন পরের কাজ করেনি, আর তাছাড়া সেরকম কারোর সঙ্গে আমার পরিচয় নেই। বিষণ্ণ মুখে বিরজা বলল, মনে হচ্ছে দাদার সঙ্গে এই মামলায় আমি পেরে উঠবো না বুঝলি। যদি জিতি তাহলে সর্বশান্ত হয়ে যাব, তখন তো চাকরি ছাড়া আর কোনো উপায় থাকবে না ভাই। এ কথার আর কি উত্তর দেব? চুপ করে বসে রইলাম। রাত্রিবেলা গরমে ঘুম আসছিল না। এই দুদিন বিরজার বাড়িতে থাকাকালীন মনের এই অস্বস্তির ভাবটা কিন্তু দূর হয়নি। রাত্রিরে শুয়ে এ ব্যাপারে ভাববার চেষ্টা করলাম, কিন্তু কোনো সুরাহা করতে পারলাম না। সকালে বিরজা আর আমি নদীর ধারে বেড়াতে যাওয়া একটা অভ্যেস করে ফেলেছিলাম। আশশেওড়ার ডাল ভেঙে দাঁতন করতে করতে আমরা ভোরবেলা রওনা দিলাম নদীর দিকে।
একেবারে স্নান করে তবে ফিরব। সারা রাত গুমোট গরমের পরে সকালে স্নিগ্ধ নদী জলে অবগাহন যে কি তৃপ্তির, সে তোমরা শহরের মানুষেরা কি বুঝবে? জলে নেমে ডুব দিয়ে পরে মাথা তুলে দেখলাম যেখানে দাঁড়িয়ে ডুব দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা সরে এসেছি। বিরজয় হেসে বলল, আমাদের ছোট নদী হলেও বেশ স্রোতের টান আছে, কি বল? অবাক হয়ে বললাম, কিন্তু পরশু সকালেও তো টান ছিল না, হঠাৎ বাড়লো কেন বলতো? ও হয়, এমনিতে জোয়ার ভাটা বিশেষ খেলে না, কিন্তু অমাবস্যার পূর্ণিমার সময় স্রোত বাড়ে। অমাবস্যা কবে? ঠিক জানি না, দিন চারেক বাকি আছে বোধ হয়। স্নান সেরে পাড়ে দাঁড়িয়ে গা মুছতে মুছতে নদীর ধারে ঝুঁকে পড়া বাবলা গাছটার দিকে চোখ পড়ল। প্রথমটা খেয়াল করতে পারিনি, পরে হঠাৎ মনে হলো গাছটায় কি যেন একটা নেই, একটা জায়গা যেন কেমন ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। কি নেই ওখানে? পরক্ষণে বুঝতে পারলাম সেই কাকের বাসাটা। বিরজা বলল, কি হয়েছে তোর? কি দেখছিস ওদিকে? আঙুল দিয়ে গাছটার দিকে দেখিয়ে বললাম, দেখ বিরজা, কাকের বাসাটা কিন্তু আর নেই। কাকের বাসা? হ্যাঁ, কালকেও ওখানে ওই ডালের টেকোনায় একটা কাকের বাসা দেখে গিয়েছি, আজ আর দেখছি না। কি হলো বলতো? কাল তো ঝট্টর হয়নি যে পড়ে যাবে। বিরজা শুকনো কাপড় পরতে পরতে বলল, যা, ঝড়ে কখনো কাকের বাসা পড়ে? ওরা দারুণ শক্ত করে বাসা বাঁধে। অবশ্য খুব বড় ঝড় যদি হয় তাহলেও পড়তে পারে। বললাম, কিন্তু সেরকম তো হয়নি। ছাড় দেখি, একটা কাকের বাসা নিয়ে মাথা ঘামাবার কি আছে? হয় কি ঘটতে চলেছে জানলে কি বিরজা অত শান্তভাবে কথা বলতে পারতো? এ ঘটনার পরেও কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারিনি, পারা সম্ভবও ছিল না। কিন্তু কখনো কখনো জীবনে আশ্চর্য অঘটনের ভিড় লেগেই যায়। সকালে যার কথা খুব ভেবেছি, বিকেলে 10 বছর পরে হয়তো সেই বন্ধু এসে হাজির হলো, কিংবা হয়তো সকালে একটা তালা এবং বিকেলে সেই তালাটারই চাবি রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়। এর পরের দিনই সে ধরনের একটা ব্যাপার ঘটায় আমি মনে মনে 2 আর 2 যোগ করে দিলাম। চড়ুইটিপ থেকে মাইল আষ্টেক পশ্চিমে বসন্তপুর বলে একটা গ্রাম আছে। সেই গ্রামের কল্যাণেশ্বর শিব খুব জাগ্রত। প্রতি বছর চড়কের সময় বড় মেলা বসে। মন্দিরও নাকি বহুদিনের পুরনো। গায়ে পোড়ামাটির কাজ রয়েছে শুনে বিরজাকে বলেছিলাম একবার দেখতে যাবার কথা। বিরজা গ্রামের আবিদ শেখকে বলে রেখেছিল পরের দিন সকালে তার ঘোড়ার গাড়ি নিয়ে আসতে। সমস্ত গ্রামে আবিদেরই একমাত্র গাড়ি, মাঝে মাঝে স্টেশনে গিয়ে ভাড়া খাটে, অবসর সময়ে পড়ে পড়ে ঘুমোয়। সকালে তৈরি হয়ে বসে আছি, কিন্তু বেলা ক্রমেই বেড়ে চলে, আবিদ শেখ আর গাড়ি নিয়ে আসে না। বিরজা বিরক্ত হয়ে বলল, দূর, যত সব কুড়ে লোক নিয়ে কারবার। এত বেলা হয়ে গেল, আজ আর যাওয়া হবে না বুঝলি। গেলে ফিরতে বিকেল হয়ে যাবে। নে, জামা কাপড় খুলে ভালো করে বস। এইসব বলা কওয়া হচ্ছে এমন সময় ম্লান মুখে আবিদ শেখ এসে উপস্থিত। বিরজা চটে বলল, হ্যাঁ, কেমন তোমার কাণ্ডজ্ঞান আবিদ? সে কখন থেকে বসে আছি, আজ আর যাওয়াই হলো না। কি হয়েছিল তোমার? গাড়ি কই? আবিদ শেখ বিষণ্ণ মুখে বলল, আর বলবেন না কর্তা, সকালে উঠেই ঘোড়া জুতে গাড়ি নিয়ে আসছিলাম, কিন্তু ঘোড়া কিছুতেই গাড়ি টানবে না। কত গুঁতো গাতা দিলাম, তবু ঘোড়া ঠায় দাঁড়িয়ে। অনেক দিনের পোষা জানোয়ারের কর্তা, কথা বললে শোনে। পরে মনে হলো ওর ঘাড়ে ব্যথা হয়েছে কোনো কারণে, গাড়ি টানতে গেলে ব্যথা লাগছে। নেমে এসে দেখি ঠিক তাই, ঘাড়ের কাছে একটা বেশ বড় কাঁটার দাগ। ও ঘোড়া নিয়ে তো আজ আর বেরোনো যাবেই না কর্তা। জোর করে চালাতে গেলে মাঝপথে খেপে গিয়ে গাড়ি উল্টে দিতে পারে। বিরজা বললে,
ঘোড়া জখম হলো কি করে? জোয়ালে পেরেক টেরেক কিছু বেরিয়েছে নাকি? আগে না, সে আমি দেখেছি। তাহলে? মাথা চুলকে আবিদ শেখ বলল, আমিও তো ভাবছি তাই কর্তা, কিসে ঘা খেলো জানোয়ারটা। যাকে যাও, তুমি তোমার ঘোড়া ভালো হয়ে ওঠা অবধি যদি আমার বন্ধু থাকে তাহলে একদিন মন্দির দেখতে যাওয়া যাবে। আবিদ শেখ চলে যেতে বিরজা আমার দিকে তাকিয়ে বলল, লোকটা মিথ্যে কথা বলছে কি না ঠিক বুঝতে পারলাম না। আমি এমনিতে ভালো, কিন্তু বড় কুড়ে। হয়তো আজ আর মেহনত করতে ইচ্ছে নেই, ঘোড়া ফের রাস্তা বলে তুলে দিয়ে সারাদিন পরে ঘুমোবে। আমি তখন দুয়ে দুয়ে যোগ দিচ্ছি, বললাম, না হে, লোকটা বোধহয় মিথ্যে কথা বলছে না। বিরজা একটু অবাক হয়ে বললে, তার মানে তুমি ওর ভালো মানুষের মতো মুখ দেখে গলে গিয়েছো নাকি? আবিদ কিন্তু ভয়ানক মিথ্যাবাদী। তা হতে পারে, তবে এবার বোধহয় সত্যি কথাই বলছে। কি বলতে গিয়ে বিরজা থেমে গেল, একটু ইতস্তত করে বলল, হবেও বা, তোর তো আবার কি সব ক্ষমতা আছে লোকের মুখ দেখে মনের কথা বলে দেবার। আমি এ নিয়ে আর কথা বাড়ালাম না। বিরজাও চুপ করে গেল। সকালে বসন্তপুর যাওয়ার জন্য তৈরি হয়ে বসেছিলাম, কাজেই নদীর ধারের দৈনন্দিন ভ্রমণ আজ আর হয়ে ওঠেনি। দুপুরে খাওয়ার পর নিটোল একটি দিবানিদ্রা দিয়ে উঠে দেখলাম বেলা গড়িয়ে গিয়েছে। এখনই বেরিয়ে পড়লে কিছুক্ষণ নদীর ধারে বসা যায়। মুখে চোখে জল দিয়ে রওনা দিলাম। গ্রামের দিকে দিন শেষের একটা সুন্দর রূপ আছে, যা শহরে তোমরা টের পাও না। আস্তে আস্তে আমার চোখের সামনে নদীর ওপরে চষা ক্ষেত আবছা অন্ধকারে ম্লান হয়ে এলো। পাখিরা মাথার ওপর দিয়ে ফিরে যাচ্ছে বাসায়। সারাদিনের গরমের পর নদীর বুক থেকে জোলো হাওয়া ভেসে আসছে। বাংলার বাতাসে বৈরাগ্য আছে, বুঝলে? কিছুক্ষণ চুপ করে খোলা হাওয়ায় বসে থাকলে মনে হতে শুরু করে, কে কার কি হবে অনর্থক উন্নতির চেষ্টা করে। অন্ধকার বেশ চেপে এসছে, তাই দেখে বাড়ি ফেরবার জন্য উঠে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে নজর পড়ল ওপাশের সেই বাবলা গাছটার দিকে। গাছের নিচে একটু ঝোপ মতো, তার মধ্যে কি যেন নড়ছে। প্রথমে বেশ ভয় পেয়েছিলাম। এদিককার গ্রামে সন্ধ্যের দিকে এখনো বুনো শুয়োর বেরোয় নাকি? শখ করে হাওয়া খেতে এসে শেষে বুনো শুয়োরের হাতে পড়লাম নাকি? শুয়োর বড় পাজি জানোয়ার, অকারণেই তেড়ে এসে দাঁত দিয়ে পেট চিরে দেয়। কিন্তু না, শুয়োর নয়। আমার পায়ের আওয়াজ পেতেই বোধহয় ঝোপের মধ্যে থেকে একজন উঠে দাঁড়ালো। অম্বিকা ভূষণের বাড়িতে দেখা সেই তান্ত্রিক সন্ন্যাসী, তার হাতে কতগুলো শেকড় বাকড়। লোকটা তীব্র জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে সব আলো, হাসি, গান ফুরিয়ে গিয়েছে। যেন কাল সকালে আর সূর্য উঠবে না, আর 5 মিনিটের মধ্যেই আমি মারা যাব। তোমরা হলে সেই চাউনিতেই তোমাদের হাত পা ঠান্ডা হয়ে আসতো, কিন্তু আমি তারানাথ। আমারও জীবন কেটেছে ভয়ানক সব সাধকদের সঙ্গে মেলামেশা করে। তারা সত্যিকারের সাধক, আর এই লোকটাকে দেখেই বুঝতে পারলাম এর ক্ষমতা কিছু আছে বটে, কিন্তু সে নিম্ন শ্রেণীর ক্ষতি করার ক্ষমতা, সেটা বুঝেই মনে জোর পেলাম। লোকটা আমার দিকে তাকিয়েই আছে। আমি তার চোখে চোখ রেখে বললাম, শ্বেত সর্ষের জোগাড় হলো? মুহূর্তের মধ্যে তার মুখে বিস্ময়, ক্রোধ ইত্যাদি কয়েকটা অভিব্যক্তি খেলে গেল। আমার দিকে এক পা এগিয়ে এসে অদ্ভুত কর্কশ গলায় বলল, তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে? আবার বললাম, কাকের বাসা তো আগেই সংগ্রহ হয়েছে। নিম পাতা কি কালকে পাড়া হবে, না পরশু? পরশুই তো অমাবস্যা, তাই না? সে কিছুক্ষণ আমার দিকে স্থির চোখে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে প্রত্যেকটি কথা গরম লোহার মতো বিধিয়ে দিয়ে বলল,
ও, তুমি জেনেছ তাহলে? তাই তোমাকে দেখে সেদিন আমি বোকা, আমার আগেই বোঝা উচিত ছিল। তারপরেই তার চোখ আবার দপ করে জ্বলে উঠল। মাথাটা সামনে ঝুঁকিয়ে এসে বলল, কিন্তু বিশেষ কিছু লাভ হবে না। এক সাধকের অভিচার ক্রিয়ায় বাধা দেওয়া নিয়ম বিরুদ্ধ, জানো তো। দেহ সুবিধা করতে পারবে না। আমার যা করবার তা করবই। বাধা দিলেও লাভ হবে না, আমার ক্রিয়ার ফল হবেই। বললাম, দেখা যাক। সে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে বলল, বেশ, দেখো তাহলে। বলে পেছন ফিরে হাঁটতে শুরু করলো। খুব মন খারাপ নিয়ে বিরজার কাছে ফিরলাম। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি, এসব সাধকদের ভালো করার ক্ষমতা না থাকুক, ক্ষতি করবার শক্তি খুবই থাকে। কিশোরী হঠাৎ জিজ্ঞেস করলো, কিন্তু আমরা যে অন্ধকারে রয়ে গেলাম, আপনি কিভাবে দুয়ে দুয়ে চার করলেন বললেন না? তারানাথ হেসে বলল, তাও তো বটে। গল্প বলতে বলতে ভুলেই গিয়েছিলাম যে তোমরা এসব ব্যাপার কিছুই জানো না। আচ্ছা আচ্ছা, বলি শোনো। প্রথমে নদীর ধারের বাবলা গাছ থেকে কাকের বাসাটা অদৃশ্য হয়ে যাওয়াতে আমার মনের ভেতর টনক নড়ে ওঠে। তোমাদের এই জিনিসটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। বহু অভিজ্ঞতায় শ্মশানে মশানে ঘুরে একটু একটু করে এটা দাঁড়িয়ে গিয়েছে। কখনো মুন্ডমালাতন্ত্র অথবা হংস পারমেশ্বর নামে কোনো বইয়ের নাম শুনেছ? আমি আর কিশোরী বললাম, না। তারানাথ বলল, সেই বইয়ে শ্বেত বগলা নামে এক দেবীর উল্লেখ রয়েছে। তার পুজো করে তারপর উচাটন ক্রিয়া করতে হয়। কারুর ক্ষতি করবার জন্য যে তান্ত্রিক ক্রিয়া, তার নাম উচাটন। অমাবস্যার দিন ছাড়া শ্বেত বগলার পুজো হয় না। ঘোড়া আর মোষের রক্ত মিশিয়ে কালি তৈরি করতে হয়। তারপর কাকের পালকের কলম দিয়ে যার সর্বনাশ করতে চাও, তার নাম একটা নিম পাতার ওপর ওই রক্ত দিয়ে লিখতে হবে। লেখার সময় একটা মন্ত্র উচ্চারণ করতে হয়। না না না, সেটা তোমাদের বলবো না। এরপর ষোড়শোপচারে শ্বেত বগলার পুজো করে হোম করতে হবে। যজ্ঞের সমিধ হচ্ছে সাধারণত বেলকাঠ বা যজ্ঞ ডুমুরের কাঠ, কিন্তু এই যজ্ঞ করতে হয় কাকের বাসার সরু সরু কাঠি দিয়ে। প্রত্যেকটি কাঠি যজ্ঞের আগুনে দেওয়ার আগে শ্বেত সর্ষের তেলে ভিজিয়ে নিতে হয়। পূর্ণাহুতি দেওয়ার সময় ওই শত্রুর নাম লেখা নিম পাতাটি যজ্ঞের আগুনে দিলেই কাজ শেষ। এবার আগুন নিভে গেলে যজ্ঞকুণ্ড থেকে কিছুটা ভস্য তুলে নিয়ে শত্রুর বাড়িতে নিক্ষেপ করলেই কয়েকদিনের মধ্যেই তার ভয়ঙ্কর সর্বনাশ উপস্থিত হবে। বললাম, কি ভয়ানক! হ্যাঁ, ভয়ানক তো বটেই। সেজন্যই বিরজার জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম। রাত্রিরে বাইরের ঘরে বসে গল্প করতে করতে বিরজা বলল, তোকে এই রকম দেখাচ্ছে কেন রে? শরীর খারাপ নাকি? না, শোনো ভূষণ, কাল একটা পুজো করব ভাবছি। ফর্দ করে দেব, কতগুলো জিনিস আনিয়ে দিস তো। রাত্রিরে পুজো হবে। পুজো? কিসের পুজো? এমনি, তোর সময়টা ভালো যাচ্ছে না, ভাবছি একটা শান্তি সস্তান গোছের কিছু করে দেব। বিরজা বোকা নয়, সে উঠে এসে আমার হাত দুটো ধরে বলল, কি ব্যাপার বল দেখি, আমায় ভোলাবার চেষ্টা করিস না। যদি কিছু বুঝে থাকিস আমাকে বল। আমার কি কোনো বিপদ আসছে? ভেবে দেখলাম বিরজার কাছে আসল ঘটনা লুকিয়ে কোনো লাভ নেই। বরং তৈরি থাকলে ও যাই আসুক না কেন তার সঙ্গে যুদ্ধ করতে পারবে। আমি বিরজাকে সব খুলে বললাম। বিরজা শুনে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর নিজের বিপদ সম্বন্ধে কোনো কথা না বলে একটা নিঃশ্বাস ফেলে বলল, আবিদ শেখ তাহলে সত্যি কথাই বলেছিল। বললাম, তা বটে।
বিরজা বলল, আমি তাহলে এখন কি করব? বললাম তো জোগাড় যন্ত্র করে দে, কাল সকালেই শান্তি সস্থান করে দিই। তাতে আমার বিপদ কেটে যাবে? ওদের পুজোর ফল ফলবে না? বিরজার কথার কোনো উত্তর দিতে না পেরে চুপ করে বসে রইলাম। আমি ওকে পরামর্শ দিলাম সপরিবারে তীর্থযাত্রায় যাওয়ার জন্য। এতে পুজোর ফল কিছুটা কম হলেও হতে পারে। তীর্থযাত্রায় গেল এবং সেখানে গিয়ে ঘটল অঘটন। না, বিরজার কোনো অঘটন ঘটেনি। বিরজার কাছে তার দাদার তার এসছিল। বিরজা আমার দিকে তারটা বাড়িয়ে দিয়ে বলল, দাদা করেছেন, পড়ে দেখ। পরে দেখলাম অম্বিকা ভূষণেরই করা তার বটে। বিশেষ কিছু লেখা নেই, শুধু বলা হয়েছে অবিলম্বে ফিরে এসো, বাড়িতে বিপদ। বিরজার দিকে তাকিয়ে বললাম, কি বিপদ বলে মনে করিস তুই? তা কি করে বলবো, কিছু তো বলা হয়নি। তাছাড়া দাদা হঠাৎ, যার জন্য এত কাণ্ড, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। জ্ঞানানন্দ বুদ্ধিমান মানুষ। বিরজার কথার ধাঁচে বুঝলেন কোথাও কোনো গোলমাল আছে। একটু কেশে গলা পরিষ্কার করে বললেন, আচ্ছা, আমি তাহলে যাই, একটু কাজ আছে। কি ঠিক করেন আমাকে জানাবেন। তিনি চলে যেতে বললাম, কি করবি? বিরজা বলল, চল ফিরি, নিশ্চয়ই কিছু গুরুতর হয়েছে, নইলে দাদা তার করতেন না। ট্রেনে আসতে সমস্ত পথ বিরজা বলল, রক্তের টান, বুঝলি? দাদা ভুল বুঝতে পেরে আমাকে আবার ডেকেছে। আমি তার কথার উত্তর দিইনি তখনও, কারণ হঠাৎ আমার মনের মধ্যে আবার সেই পুরনো অমঙ্গলের ধ্বনি বেজে উঠেছে, যেন অবিলম্বে একটা অশুভ কিছু ঘটতে চলেছে। এর ওপর বিরজাকে আর কিছু বলে ভয় দেখিয়ে লাভ নেই, কিন্তু আমি জানি কিছু একটা ঘটবেই বা ঘটেছে। আমার এই অনুভূতি মিথ্যে হয় না, হলোও তাই। গরুর গাড়ি নিয়ে স্টেশন থেকে একেবারে অম্বিকা ভূষণের বাড়ির সামনে গিয়ে নামা হলো। মালপত্র গাড়িতেই রেখে আমরা ঢুকলাম বাড়িতে। চারিদিকে কেমন একটা থমথমে ভাব। বাইরের ঘরে কেউ নেই। বিরজা অন্দরের দিকে পা বাড়াবে এমন সময় স্বয়ং অম্বিকা ভূষণ এসে ঘরে ঢুকলেন। বিরজা নিচু হয়ে তার পায়ে ধুলো নিয়ে প্রণাম করে বলল, কি হয়েছে দাদা, তার করেছো কেন? উত্তরে অম্বিকা ভূষণ ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কি হয়েছে দাদা, অমন করছো কেন? সত্তর খুব 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 অসুখ রে বিরু, আর পুঁজি রাখা যায় না, রাখা যায় না। সন্তু অম্বিকা ভূষণের বড় ছেলে। বিরজা অবাক হয়ে বলল, কি হয়েছে সন্তুর? অম্বিকা ভূষণ কপালে আঘাত করে বললেন, সবই আমার দোষ রে, আর কারো কোনো পাপ নেই ভাই। আমার নিজের দোষেই আমি পুত্র শোক পেতে চলেছি, পুত্র শোক। শান্ত হও দাদা, সব ঠিক হয়ে যাবে, অস্থির হয়েও না। বিরজার স্ত্রী তক্ষুনি অন্দরের চলে গিয়ে সন্তুর পায়ের কাছে বসল। আমার বুদ্ধি বোধহয় কিছু স্থির ছিল। আমি দুই ভাইকে ধরে বসালাম, বললাম, কি হয়েছে খুলে বলুন তো। অম্বিকা ভূষণ কাঁদছিলেন। বিরজা পাশে বসে তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। বেশ দৃশ্যটা। দুই ভাইয়ের বিবাদ বিপদের স্রোতে ভেসে গিয়েছে। আমার প্রশ্ন শুনে অম্বিকা ভূষণ মুখ তুলে তাকালেন, বললেন, নিজের মুখে স্বীকার করলে পাপের বোঝা বোধহয় হালকা হয়, তাই কোনো কিছু না লুকিয়েই বলছি। বীরু, তোর সর্বনাশ করার জন্য আমি এক তান্ত্রিকের পরামর্শে শ্বেত বগলার পুজো করেছিলাম। সে পুজোয় আমি বললাম, এই অংশটা বাদ দিয়ে বলুন, এটা আমি আগেই টের পেয়ে বিরজাকে বলেছি। অম্বিকা ভূষণ একবার আমার দিকে তাকালেন, তারপর বললেন, ও জানতেন তাহলে?
যাই, বেটা তান্ত্রিকে কাজটা আমাকেই করতে বলল। কি আর বলবো, তখন শয়তান আমার বুদ্ধি কেড়ে নিয়েছিল। ও সময় বিরু ও কাশিতে, বাড়ি ফাঁকা, কাজে আমিও ভাবলাম সুবিধেই হলো। অমাবস্যার দিন প্রায় সারা রাত্রির পুজো হলো। হোম শেষ হতে হতে শেষ রাত্রির কলা পাতায় মুড়ে খানিকটা ছাই আমার হাতে তুলে দিয়ে তান্ত্রিক বলল, যাও, সাবধান, অন্য কোথাও যেন না পড়ে, তাহলেই সর্বনাশ। তখনও ভোর হতে দেরি আছে। বীরুর বাড়ির পাঁচিলের পাশে গিয়ে দাঁড়ালাম, হাতে আমার কলা পাতায় মোড়া হোমের ছাই। পাঁচিল ডিঙিয়ে সেটা সব শুদ্ধ ছুঁড়ে ফেলতে যাব ওর বাগানে। কি বলবো মশাই, একটু মেঘ নেই বা ঝড়ের চিহ্ন নেই কোথাও, অথচ প্রচণ্ড একটা বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। ততক্ষণ আমিও সেটা ছুঁড়ে দিয়েছি হাত থেকে। আমার চোখের সামনেই বাতাসের মুখে উড়ে গিয়ে তা পড়লো আমার বাড়ির উঠোনেই। তখনই দৌড়ে গিয়ে উঠোন থেকে সবটুকু ছাই নিকিয়ে তুলে নিলাম, কিন্তু তাতে কি আর পাপ যায়? গত পরশু থেকে সন্তু বাবা আমার কেবলই রক্ত বমি করছে, রক্ত বমি। বিরজা ব্যস্ত হয়ে বলল, কোনো ডাক্তার দেখেছো দাদা? কোনো ডাক্তার কি বাকি আছে রে বীরু? বিকেলেই সদর থেকে বড় ডাক্তার এসেছিলেন। নিবারণ কলকাতা গিয়েছে মর্গান সাহেবকে আনতে। কাল সকাল নাগাদ আসবেন মনে হয়। বিরজা উঠে পড়ে বলল, চলো দাদা ভিতরে, সন্তুকে দেখি গিয়ে। বললাম, আমি একবার যেতে পারি কি? অম্বিকাভূষণ বললেন, হ্যাঁ, আসুন আসুন না, আসুন না। তারপর বিরজার হাত দুটো ধরে বললেন, ভাই, আমি যা করবার তো করেই ফেলেছি, তুই কোনো রাগ পুষে রাখিস না। তুই আমার সন্তুকে আশীর্বাদ কর ভাই, আশীর্বাদ কর, আশীর্বাদ কর। বিরজা কেঁদে ফেলে বলল, অমন করে বলছো কেন দাদা? সন্তু আমার নিজের ছেলের মতন। সকাল হবার আগেই নিবারণ রায় মর্গ্যানকে নিয়ে পৌঁছলেন। শেষ রাতের ট্রেনে এসেছেন। স্ট্যানলি মর্গ্যান রোগীকে দেখে বললেন, মনে হচ্ছে পেরিটোনাইটিস। যদি এটি ফেটে যায় তাহলে ছেলেটি বাঁচবে না, অন্যথায় সে একটু সুস্থ হওয়ার সাথে সাথেই তাকে ক্যালকাটায় নিয়ে গিয়ে কেটে ফেলতে হবে। পরের কথা সংক্ষেপে বলি। সন্তু বেঁচে উঠেছিল। আমাদের সবার মিলিত প্রার্থনায় জোরেই হোক বা অম্বিকাভূষণের অনুতাপে ঈশ্বরের দয়া, যার জন্যই হোক না কেন, সন্তু 3 দিনের দিনে একটু ভালো হয়ে উঠল। ডাক্তার মর্গ্যান নিজে তার অপারেশন করেন, সে ভালো হয়ে ওঠে। 2 ভাইয়ের ঝগড়াও চিরকালের জন্য মিটে যায়। কিন্তু তান্ত্রিক প্রক্রিয়ায় অপরের ক্ষতি করতে গিয়ে নিজের বিপদ মানুষ নিজেই ডেকে আনে। দেখলে তো, বোধহয় ভগবানই অম্বিকাভূষণকে একটু শাস্তি দিতে চেয়েছিলেন, নইলে সামান্য বাতাসের চিহ্ন পর্যন্ত নেই কোথাও, অথচ অমন হবে কি করে? কিশোরী বলল, সে তান্ত্রিকের কি হলো? সে পরের দিনই লোটা কম্বল নিয়ে কাউকে না বলে ভেগেছিল। প্রাণের ভয় সবারই আছে তো। কিশোরী বলল, সন্তুর অসুখের ব্যাপারটা কাকতালীয় তো হতে পারে। তারানাথ কড়া চোখে তাকিয়ে বলল, পাষণ্ড কোথাকার, আর যদি কখনো তোমাদের গল্প বলেছি। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা তারানাথ তান্ত্রিকের গল্প শ্বেতবগলা। গল্প পাঠে তারানাথ তান্ত্রিকের ভূমিকায় এবং বীর্যাভূষণের ভূমিকায় বিজয়। গল্পের অন্যান্য চরিত্রে ঝরাপাতা টিম। পোস্টার ডিজাইন চারুলিপি। মিউজিক ডিজাইন তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি দ্য সিম্বল অফ এডুকেশন। এডিটিংয়ে রয়েছে ঝরাপাতা।
দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ঝরাপাতার সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন গল্পে, নতুনভাবে ঝরাপাতার সঙ্গে।